তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না, জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খাওয়া বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, আমার তারা চিহ্নিত আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন সংসদের চারদিকে, ওদেরকে সংসদে ঢুকতে দিব না। দফা ১ দাবি ১, তারেক রহমানের পদত্যাগের দাবিতে এই সকল শহীদ মা আহতদের আবার রাজপথে নামতে হবে। ২৪ তো কোনো যুদ্ধই ছিল না, ২৪ আন্দোলনও ছিল না, ২৪ ছিল একটা ষড়যন্ত্র। প্রাথমিক পর্যায়ে মনে হয়েছিল এক স্বৈরাচারের পতন হয়েছে, সবাই খুশি ছিল, কিন্তু 18 মাসের জনগণ মব, সন্ত্রাস, খুন, ধর্ষণ, ছিনতাই, লুটপাট, রাহাজানি সব নিয়ে এটা এই পরিসংখ্যানের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল যে ২৪ ছিল আসলে একটা ষড়যন্ত্র। টাকার বিনিময়ে কিছু ছেলেরা ২৪ করেছিল, আর যারা ভালোবেসে না বুঝে ২৪-এ অংশগ্রহণ করেছিল তারা কিন্তু এখন হাহাকার করছে। আমার এলাকার বাজেট বন্ধ করে দিবেন, দেন। আমার এলাকার উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবেন, দেন। পুলিশ আমাকে সহায়তা না করার জন্য আপনারা ফোন দিয়ে বলে দিবেন পুলিশ যেন আমাকে সহায়তা না করে, দেন। আপনি এডমিনকে, প্রশাসনকে বলে দিবেন হাসনাতের এলাকায় হাসনাতকে সহায়তা করতে করিয়েন না, দেন, সমস্যা নাই। দিন শেষে আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে আছে, দেবিদ্বারবাসী আমার পক্ষে আছে। দর্শক, একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। বিএনপি যতই উল্টাপাল্টা কথা বলুক, উল্টাপাল্টা কাজ করুক, জামাতের রাজপথের আন্দোলনের চাপে পিষ্ট হয়ে জাতীয় সংসদে এই জামাতের দাবি পূরণ করবে, দাবি মেনে নিতে বাধ্য হবে, নিবে সেটা না নিতে বাধ্য হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে এমপি মন্ত্রীদের সংসদে ঢুকতে দেওয়া হবে না, আবারও রাজপথে নামা হবে এবং কাদেরের সারে নামা হবে, যেটা কিন্তু ভিডিও শুরুতে আপনারা ছোট্ট একটা ক্লিপ থেকে দেখেছেন। আর একটা বিষয়, আজকে গভীর রাতে বাংলাদেশের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, খুব ভালো করে তাকে চেনেন, মাথা থেকে পা পর্যন্ত যার কলিজা, সে হাসনাত আব্দুল্লাহ আজকে গভীর রাতে লাইভে এসে প্রায় ৫১ মিনিট কি ৫৫ মিনিটের একটা লাইভ করেছে। সেখানে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করেছে, থলের বিড়াল টেনে বের করেছে, একদম যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেছে স্টেপ বাই স্টেপ। এবং এই আলোচনার বিষয়টি নিয়ে সকাল ভোর থেকেই আর এই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলতে পারেন যে গণেশ উল্টিয়ে দিয়েছে। যাই হোক, সেই বক্তব্যটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, এই ভিডিওর ভিতরে থাকবে। আর একটা বিষয়, ভিডিও শুরুতে দেখেছেন একজন বেসাইজে মহিলা, মনে করেন যে ২০২৪ এটা কোনো যুদ্ধ ছিল না, এটা একটা ষড়যন্ত্র ছিল, এবং যারা ২০২৪ এগুলো করেছে তারা টাকার বিনিময়ে এগুলো করেছে। এই বেশ্যামাগি কিভাবে এখন পর্যন্ত বের হয়ে আছে, জেলের ভিতরে যায় না, আমার বুঝে আসে না। এর আগেও কিন্তু এই মহিলা ইসলাম নিয়ে, জামাত ইসলাম নিয়ে কিন্তু অকাট্য ভাষায় কিছু কথা বলেছিল, মানে পতিতালয়ের মেয়েদের মতো চিল্লাইয়া চিল্লাইয়া। এখন আবার ২০২৪-কে ডাইরেক্ট অস্বীকার করতেছে, এটা নাকি ২০২৪ যা ঘটেছিল এগুলো নাকি সম্পূর্ণ টাকার বিনিময়ে এগুলো করেছে। মানে এই যে এতগুলো জান গেল, এতগুলো রক্তের বিনিময়ে নতুন করে স্বৈরাচার পতন হয়ে দেশ স্বাধীন হলো নতুন করে, এটা নাকি টাকার বিনিময়ে হয়েছে। মানে এইগুলো বুঝি না কোথায় থাকে ভাই, এগুলো কোথায় থাকে। দর্শক, ওই মহিলা সম্পর্কে দুই একটা লাইন প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে দিবেন যে নাসির ভাই এই মহিলা সম্পর্কে একটু লিখে দিলাম। অবশ্যই ভাই একটু লেখেন, আপনাদের রিপ্লাই আমি দেব, আপনাদের রিপ্লাই দেব। আর একটা বিষয় নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়ে যে বিএনপি সরকার আসলেও কি জনগণের মনের আশা বা মনের আকাঙ্ক্ষা বুঝতে পারছে, নাকি তাদের বিরুদ্ধে চলছে? কেন মাত্র ১.৫ মাসের এই সরকারের বিরুদ্ধে কেন জনগণ আবার মাঠে নামার হুঁশিয়ারি দিচ্ছে? কেন আবার জুলাই যোদ্ধারা এই বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলছে? মাত্র তো ১.৫ মাস হলো, ১.৫ মাসেই কি একজন সরকারের বিরুদ্ধে মানুষ এভাবে রাস্তায় নামতে পারে? দর্শক, কি মনে হয় আপনাদের কাছে, যেভাবে চলছে এভাবে কি একটা দেশ চলতে পারে? আর এভাবে কি তারেক রহমানের সরকার দেশ চালাতে পারবে? অনেক মানুষ তো অনেক কথাই বলছে, আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবো, যেহেতু বিশ্লেষকদের বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সবগুলো বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনে আসি। অনেকগুলো প্রশ্ন আপনাদের তৈরি হয়েছে, সেই বিষয়গুলো যেন আমরা পরিষ্কার করতে পারি, সেই জায়গা থেকে আজকের এই লাইভে আসা। তো আপনারা যারা আমাদেরকে পার্লামেন্টে দেখছেন, আমরা পার্লামেন্টে বিরোধী দল হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব আমরা করছি। আপনারা দেখেছেন গত সপ্তাহটা অনেকটা ইভেন্টফুল একটা উইক ছিল, সেই উইকে আপনারা দেখেছেন সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট আপনারা দেখেছেন, সংসদে আপনারা দেখেছেন সংশোধনী বিতর্ক, সেখানে সংবিধান সংশোধনী বিতর্ক সেখানে হয়েছে। আপনারা দেখেছেন সেখানে বিভিন্ন এমপিরা বিভিন্ন সংস্কার নিয়ে সেখানে তারা তাদের আর্গুমেন্টগুলো সেখানে প্লেস করেছে। আপনারা দেখেছেন সেখানে অনেকগুলো বিল
অর্ডিন্যান্স সেখানে বিলে পরিণত করা হয়েছে, আইনে রূপান্তর করা হয়েছে। অনেকগুলো বিলকে সেখানে সংশোধনী আকারে সংসদে উত্থাপন করা হয়েছে, কিছু কিছু বিলকে সংসদ থেকে বাতিল করে দেওয়া হয়েছে, সংসদে উপস্থাপনই করা হয় নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আপনারা অনেকগুলো এক্সপ্লেনেশন ডিজার্ভ করেন। আপনারা যারা আমাদেরকে ভোট দিয়েছেন, আপনারা যারা চেয়েছেন আমরা যেন সংসদে যাই, আপনাদের প্রতিনিধিত্ব আমরা করি, আপনারা আপনাদের প্রতিনিধিত্বের জায়গা থেকে আপনারা অনেক জায়গায় আশাহত হয়েছেন, অনেক জায়গায় আপনারা আশা পেয়েছেন। সার্বিক বিষয়গুলো নিয়ে মনে হয়েছে যে আপনারা আমাদের কাছ থেকে কিছু এক্সপ্লেনেশন ডিজার্ভ করেন। সেই জায়গা থেকে চলেন আমরা অনেকগুলো প্রশ্ন আছে, আমরা কেন বারবার ওয়াকআউট করেছি, বিরোধী দল কেন বারবার ওয়াকআউট করেছে, এটা আপনাদের একটা বড় ধরনের একটা প্রশ্ন। কেন আমরা সংসদে কথা বলি না, কেন অন্যান্য ট্রেজারি বেঞ্চের মন্ত্রীরা কথা বলার পরে আমরা কেন সেগুলোর বিরোধিতা আমরা করি না সংসদে দাঁড়িয়ে, সেটা আপনারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। তৃতীয়ত, অর্ডিন্যান্সগুলো যেগুলো বাতিল করে দেওয়া হয়েছে, মূলত সেই অর্ডিন্যান্সগুলোতে কী ছিল সেটি আপনারা, আমার কাছে মনে হয় সেগুলো আপনারা রিজার্ভ করেন আমাদের কাছ থেকে জানার জন্য। আমরা 3 নম্বর প্রশ্ন থেকে আসি যে অর্ডিন্যান্সগুলোতে মূলত আসলে কী ছিল। প্রথমে আসেন আমরা শুরু করবো যে অর্ডিন্যান্সটা নিয়ে, সেটা হচ্ছে জাতীয় যে পুলিশ কমিশনটা ছিল, পুলিশ কমিশনটা নিয়ে আমরা শুরু করি। দেখেন, এই সংসদে আমার কাছে মনে হয়েছে যেই কমিশনগুলোর সবচেয়ে বেশি দরকার ছিল তার মধ্যে অন্যতম একটা দরকারি একটা কমিশন ছিল পুলিশ সংস্কার কমিশন। দুঃখজনক বিষয় হচ্ছে এই কমিশনটা সংসদে উঠানোই হয় নাই, এই যে অর্ডিন্যান্সটা সংসদে উঠানোই হয় নাই। অর্থাৎ এটা আলোচনার জন্য, এটার প্রয়োজন আছে কিনা বা এটা কতটা প্রয়োজন, জনগণের জন্য কতটা প্রয়োজন, এটা নিয়ে আলোচনা করার জন্য সংসদে উঠানোই হয় নাই। একটা পুলিশ এই অভ্যুত্থানের অন্যতম একটা স্টেক হোল্ডার, তাদের রোল কী ছিল সেটা নিয়ে আমাদের পরবর্তীতে কথাবার্তা আছে, কিন্তু অন্যতম একটা স্টেক হোল্ডার। আমরা পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাটা যদি জনবান্ধব করতে চাই তাহলে পুলিশের স্বাধীনতা না, পুলিশের সুরক্ষাটা আমাদের প্রয়োজন ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেটা নিয়ে এই সংসদে কোনো ধরনের কথা সরকারি দল বলতে দেয়নি। সরকারি দল এই অর্ডিন্যান্সটাকে জাস্ট ল্যাপস করে দিয়েছে। এবার আসেন এই সংস্কার কমিশনে কী ছিল আমাদের। আপনি যদি মনে করে দেখেন তো আবু সাইদ হত্যা মামলার যে রায়টা হয়েছে, যে এএসআই ছিল উনি কিন্তু বারবার করে বলছিলেন যে আমার কোনো দোষ নাই, সরকার আমাকে যে নির্দেশ দিয়েছে আমি সেই নির্দেশ অনুযায়ী গুলি করেছি। ঠিক সেটাই, পুলিশকে নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশকে লফুল নাকি আনলফুল সেটাকে অ্যাসেস করা কিন্তু পুলিশের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো আমাদের যে পুলিশটা গড়ে উঠেছে, এই পুলিশ সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণাটা কি, সে পুলিশ হচ্ছে খারাপ, পুলিশ ঘুষ খায়, পুলিশ হচ্ছে দুর্নীতিগ্রস্ত, পুলিশ হচ্ছে চাঁদাবাজ, পুলিশের জমি দখল করে, মানুষের সম্পদ দখল করে বাসা থেকে উঠাই নিয়ে যায়। অর্থাৎ জনগণ এবং পুলিশের সম্পর্কটা এরকম বিরোধের একটা সম্পর্ক। জনগণের বিরুদ্ধে পুলিশের যে একটা চিত্র আবহমান কাল থেকে প্রতিষ্ঠিত করা হয়েছে, এটা আসলে রাষ্ট্রের জন্য কোনো সুখকর নয়। পুলিশ কিন্তু জনগণের বিরুদ্ধে থাকার কথা ছিল না। পুলিশকে যেভাবে ঘুষখোর হিসেবে উপস্থাপন করা হয়েছে, রাষ্ট্র যেভাবে পুলিশকে হাতিয়ার বানিয়েছে দমনপীড়নের, সরকার যেভাবে দমনপীড়নের হাতিয়ার বানিয়েছে পুলিশকে, এটা হওয়ার কথা ছিল না। সেজন্য এই অভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম যে পুলিশের একটা গুণগত সংস্কার হোক। কীভাবে গুণগত পুলিশের এই সংস্কারটা হোক, সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম পুলিশের যে একটা অভিযোগ আছে, আপনি দেখেন পুলিশের বর্তমান পরিস্থিতি, পুলিশ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্রের সবচেয়ে নিরীহ যদি রাষ্ট্রের কোনো অঙ্গ সংস্থা থাকে সেটা হচ্ছে পুলিশকে মারতে বললে মারে, ছাড়তে বললে ছাড়ে, ধরতে বললে ধরে। পুলিশের এর বাইরে কিন্তু কিছু করার নাই। পুলিশকে যেই তার ঊর্ধ্বতন কর্মকর্তা যেই অর্ডার দেয়, সেটা লফুল হোক আর আনলফুল হোক, পুলিশ কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হয়। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে, এবং পুলিশের কিছু সমস্যা আছে, যেমন পুলিশের 1 নম্বর সমস্যা হচ্ছে পুলিশ সারাদিন ডিউটি করতে হয়, মানে অলমোস্ট 24/7 ডিউটি করতে হয়, তাকে ওভারটাইম দেওয়া হয় না। পুলিশ, আপনি যদি রাজারবাগ পুলিশ লাইনগুলোতে যান বা বাংলাদেশের থানাগুলোতে যান, আপনি গিয়ে দেখবেন পুলিশ যে ধরনের অমানবিক জীবনযাপন করে, মানে পুলিশের যে অমানবিক জীবনযাপন, এটা যেটা আনইমাজিনেবল, এই একটা অমানবিক জীবনের মধ্যে থেকে, এবং তার যে বেতন কাঠামো আছে সেটা নিয়ে কথা নাই বলি, তাকে ওভারটাইম দেওয়া হয় না, তাকে অলওয়েজ সিনিয়রদের যে অর্ডার, এটা আনলফুল হলেও তাকে এটা বাস্তবায়ন করতে হয়, এবং তাকে এটা বাস্তবায়ন যদি না করে তাহলে তার পদায়ন, তার পদোন্নতি, তার ট্রান্সফার, এই সবগুলোকে আটকে দেওয়া হয়। এবং দুঃখজনক বিষয় হচ্ছে, পুলিশ যদি সরকারের কোনো ইচ্ছার বাইরে যায়, অন্যায্যভাবে সরকার একটা অন্যায্য একটা অর্ডার করছে, এটার বাইরে যদি পুলিশ যায়, তার চাকরি অলমোস্ট ইম্পসিবল হয়ে ওঠে। এখন দেখেন পুলিশের এই যে ক্ষোভ, পুলিশের প্রতি যে এইসব অন্যায্য অবিচার করা হচ্ছে, তার পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সবগুলো রাজনৈতিক ইচ্ছার উপরে নির্ভর করা হচ্ছে। বাংলাদেশে পুলিশ যারা সরকারের যত বেশি পদলেহন করে, যারা সরকারের সবচেয়ে বেশি কাছাকাছি থাকে, যারা সরকারি দলকে সবসময় পৃষ্ঠপোষকতা করে, তারা ভালো পোস্টিং পায়, তারা ভালো প্রমোশন পায়। সেজন্য সরকারের লিগেল অর্ডার করুক অথবা আনলিগেল অর্ডার করুক, এই কারণে পুলিশরা সবসময় চায় সরকারের মনোরঞ্জনের মধ্য দিয়ে ব্যস্ত থাকতে। এখন এই যে পুলিশের যত অভাব, পুলিশের যত প্রত্যাশা, পুলিশের যত চাওয়া পাওয়া, পুলিশের যত ক্ষোভ, এগুলো নিরসনের জন্য এই গভর্নমেন্ট একটা কাজ করেছিল, মানে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা ছিল পুলিশ গ্রিভিয়েন্স রিয়েড্রেস প্রোগ্রাম হাতে নিয়েছিল। অর্থাৎ পুলিশের ক্ষোভ নিরসন করা এবং ন্যায্যতার ভিত্তিতে পুলিশের যে প্রয়োজনগুলো সেগুলোকে নিশ্চিত করার জন্য পুলিশ গ্রিভিয়েন্স রিয়েড্রেস প্রোগ্রাম হাতে নিয়েছিল এই সংস্কার কমিশনে। অথচ বিএনপি সরকার সেটাকে বাতিল করে দিয়েছে। ভাই, একটা জিনিস বুঝেন আপনারা, পুলিশ তো একটা ডিসিপ্লিনারি ফোর্স, তার প্রয়োজন, প্রত্যাশা, চাওয়া পাওয়া, সেগুলোর জন্য তো পুলিশ আন্দোলন করতে পারবে না, কোথাও গিয়ে স্মারকলিপি দিতে পারবে না। তাকে যদি আপনি একটা হিলিং একটা ওয়ে না দেন, উইন্ডো না দেন, তাহলে তার প্রয়োজন, প্রত্যাশা সে কোথায় দিবে?
মানে সেগুলো কার কাছে জানাবে, এটা জানানোর জন্য ইন্টারিম গভর্নমেন্ট যে পুলিশ সংস্কার কমিশনটা করেছিল সেটা হচ্ছে সেখানে পুলিশের ক্ষোভটাও যেন পুলিশ জানাইতে পারে, পুলিশের অভিযোগটা যেন পুলিশ জানাইতে পারে, এবং পুলিশকে যদি কেউ আনলফুলি কোনো একটা অর্ডার করা হয়, পুলিশকে যদি কেউ হচ্ছে অন্যায্যভাবে কোনো একটা অর্ডার করা হয় যে তোমাকে গুলি করতে হবে, তোমাকে হচ্ছে কাউকে উঠাই নিয়ে আসতে হবে, তোমাকে হচ্ছে মানে বেআইনি কোনো একটা কাজ করতে হবে, পুলিশ সদস্যরাও যাতে সেটা থেকে নিষ্কৃতি পায়, সেটা জন্য একটা অভিযোগ জানাইতে পারে, সেটার জন্য পুলিশ গ্রিভিয়েন্স রেড্রেস একটা প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছিল, সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে জনগণের কিন্তু পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, জনগণের যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে সেটার জন্য সিটিজেন কমপ্লেইন আপনার সিটিজেন এটা হচ্ছে ম্যানেজমেন্ট কমিটি, সিটিজেন কমপ্লেইন ম্যানেজমেন্ট কমিটি এটা করা হয়েছিল, এটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। মানে অভ্যুত্থান পরবর্তীতে পুলিশকে যুগোপযোগী করার জন্য, জনবান্ধব করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট যেই ধরনের পদক্ষেপগুলো হাতে নিয়েছিল তার মধ্যে পুলিশ সংস্কার কমিশন অন্যতম। আপনি সেটাকে সংসদে উঠানি নাই, আপনি সংসদে উঠানোর আগে সেটাকে বাতিল করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে পুলিশের প্রতি, পুলিশকে যে রাজনীতি আবার করবে না, রাজনৈতিক হাতিয়ারে আবার পরিণত করবে না, পুলিশের যে উপরের যে পোস্টিংগুলো আছে, যেখানে প্রমোশনগুলো আছে সেগুলোকে যে আবার রাজনীতি করবে না, সেটা নিশ্চয়তা কিন্তু না, এবং সেটা খুবই দুঃখজনক। মানে সেটা খুবই দুঃখজনক। আপনার আমার সামনে যারা আছেন, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট বা দেখতে পাচ্ছেন কিনা, আপনারা আমাকে একটু জানাবেন কাইন্ডলি যে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আমি নিশ্চিত না, কারণ শুরু থেকে আমি কথা বলছি। তাহলে দেখেন, পুলিশকে আমাকে যুগোপযোগী করতে হবে, পুলিশকে জনবান্ধব করতে হবে, পুলিশকে রাষ্ট্রের লাঠিয়াল বাহিনী হিসেবে, পুলিশকে যদি আমি রাষ্ট্রের লাঠিয়াল বাহিনীতে পরিণত করি, এবং পুলিশকে যদি ছাড়তে বললে, পুলিশ আমাদেরকে মাঝে মাঝে এসে বলে যে ভাই আমাদের পরিণতি হয়েছে এটা, সরকার ছাড়তে বললে ছাড়ি, মারতে বললে মারি, ধরতে বললে ধরি, অর্থাৎ আমাদের এই তথ্যবচ অবস্থা। এখন এই তথ্যবচ অবস্থা থেকে মুক্তির জন্য পুলিশ শুধুমাত্র লিগ্যাল অর্ডারটা বাস্তবায়ন করবে, এবং পুলিশ সরকারের লাঠিয়াল বাহিনী হবে না, পুলিশ জনবান্ধব হবে, পুলিশ জনগণের হবে। সেটার জন্যই কিন্তু হচ্ছে সংস্কার কমিশনটা করা হয়েছিল। দুঃখজনকভাবে, মানে দুঃখজনক বিষয় হচ্ছে এই সংস্কার কমিশন, এই সরকার এটাকে ল্যাপস করে দিয়েছে, এটাকে উঠাই নাই। তার মানে এই সরকার যে অ্যাটিটিউড, এই সরকারের যে মনোভাব পুলিশকে নিয়ে, এই সরকারের যে চাওয়া পাওয়া পুলিশকে নিয়ে, সেটা হচ্ছে এই সরকার পুলিশকে আবার একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করতে চায়। কারণ সে যতই বলুক আমরা এগুলাকে বিবেচনা করব, আমরা এটাকে আরও বেশি সুন্দর করে, আরও বেশি শক্ত করে নিয়মের মধ্য দিয়ে এটাকে করবো, আলটিমেটলি কিন্তু এটা করছে না, বা করবে কিনা সেটা কিন্তু আমরা আস্থা পাচ্ছি না। পরবর্তীতে যদি আরও ভালো সংস্কার কমিশন আপনি করতেন, তাহলে এই কমিশনটাকে আপনি স্বীকৃতি দিয়ে পরবর্তীতে আপনি ভালো সংস্কার কমিশন করতেন, আপনি কিন্তু সেটা করেন নাই। তার মানে পুলিশ সংস্কার কমিশনেরকে বাতিল করার মধ্য দিয়ে এই সরকারের মনোভাব কি বা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এরপর আসেন দ্বিতীয়ত মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের যে বিষয়টা, সেটা হচ্ছে মানবাধিকার কমিশনের সাথে আমি সিম্পল ভাষায় বলছি, মানবাধিকার কমিশনের সাথে আপনার 3টা বিষয় সম্পৃক্ত। এক, মানবাধিকার কমিশনের সাথে আপনার গুম কমিশন সম্পৃক্ত। আমাকে কি স্পষ্টভাবে শুনতে পাওয়া যাচ্ছে কিনা? স্পষ্টভাবে শুনতে পাওয়া যাচ্ছে আমাকে একটু? ইয়েস। তাহলে আমার 3টা বিষয় আপনারা দেখেন, মানবাধিকার কমিশনের সাথে আপনার 3টা বিষয় সম্পৃক্ত। একটা হচ্ছে গুম কমিশন এবং জুলাই যোদ্ধাদের যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছিল সেই কমিশনটা। আমি সিম্পল ভাষায় বলি মানবাধিকার কমিশনটা কী ছিল। মানবাধিকার কমিশনে এখানে বলা হয়েছিল যে মানবাধিকার কমিশনের যারা সিলেকশন করবে, এই সিলেকশন কমিটিতে কিছু আপনার মডিফিকেশন করা হয়েছিল, এবং এই মানবাধিকার কমিশন যেটা 2026 মানে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, যেটা 2025-এর যে অর্ডিন্যান্সটা, 26-এর যে অর্ডিন্যান্সটা, এই অর্ডিন্যান্সে ছিল যে রাষ্ট্রের যেই সংস্থাগুলো, আপনি গুমের সাথে কারা জড়িত, গুমের সাথে নর্মালি জড়িত হচ্ছে রাষ্ট্রের যে বাহিনীগুলো, সরকার জড়িত থাকে, সরকারের যে বাহিনীগুলো জড়িত থাকে। মানবাধিকার কমিশন যদি চায় এই বাহিনীগুলোর বিরুদ্ধে তারা নিজেরাই হচ্ছে ইনভেস্টিগেট করতে পারবে। দুঃখজনকভাবে বিষয় হচ্ছে আপনার 2009 সালের মানবাধিকার কমিশনে যেটা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশনের এই এখতিয়ার নাই। 2000 আপনি এই ইন্টারিম গভর্নমেন্ট যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ করেছেন সেটাকে বাতিল করে দিয়ে আপনি 2009 সালের মানবাধিকার কমিশন আবার আইনে নিয়ে গেলেন। 2009 সালের যে মানবাধিকার কমিশন আইন, এটা হচ্ছে নখদন্তহীন একটা আইন। এই আইনের কোনো ধরনের হচ্ছে, এই আইনটা শুধুমাত্র খাতা কলমে আছে, এটার কোনো বাস্তবায়ন নাই, এবং এটা সরকারের একটা দপ্তর। আপনি এটাকে মিনিস্ট্রির আন্ডারে নিয়ে আসলেন। মানবাধিকার কমিশনটাকে আপনি একটা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন। মন্ত্রণালয়ের অধীনে কি যুক্তিতে নিয়ে আসলেন? মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন যদি মানবাধিকার কমিশনকে আমরা স্বতন্ত্র করে দিই, তাহলে এই মানবাধিকার কমিশন প্রপারলি ফাংশন করতে, এইটার জবাবদিহিতা নাকি আপনি নিশ্চিত করতে পারবেন না। ভাই, এই সরকারের অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, সিএস ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, সিজিএস ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, এখানে হচ্ছে পিএস ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে। ঠিক একইভাবে মানবাধিকার কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতো, কিন্তু আপনি যেটা করলেন সেটা হচ্ছে মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন। এখন মানবাধিকার কমিশন যদি কারো বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেট করে, তখন মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। এখন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে আপনি জাস্ট চিন্তা করেন, আপনি আসাদুজ্জামান খান কামালের অনুমতি নিয়ে আপনি পুলিশের বিরুদ্ধে হচ্ছে আপনি ইনভেস্টিগেট করবেন, এবং যারা গুমের সাথে জড়িত, যারা হচ্ছে নিপীড়নের সাথে জড়িত, আপনি তাদের অনুমতি নিচ্ছেন যে আমাকে কি দয়া করে অনুমতি দিবেন, আমি কি আপনাদের বিরুদ্ধে আমি একটা তদন্ত কাজ পরিচালনা করতে পারি। এখন এটা খুব স্বাভাবিকভাবেই সত্য, বাংলাদেশে গত 17 বছর রাষ্ট্রের যে বাহিনীগুলো গুম খুনের সাথে জড়িত ছিল তাদের কারো বিরুদ্ধেই কোনো ধরনের আপনার হচ্ছে কোনো তদন্ত হয় নাই। এখন এই তদন্তের একদম সিম্পল ভাষা, এই তদন্তের এখন এই ক্ষমতাটা মানবাধিকার কমিশন যে পেয়েছিল, আপনি সেটাকে বাতিল করে দিলেন, এবং এটার মধ্য দিয়ে আপনার যে নিয়ত, আপনি যে আবার গুম খুনে ফিরে যেতে চান না, সেটা কিন্তু স্পষ্ট হলো না। এবং এটা খুবই দুঃখজনক। আপনার এই মানবাধিকার কমিশন বাতিল করার মধ্য দিয়ে আপনি 2টা কমিশনকে আপনি হচ্ছেন অর্নামেন্টাল করে ফেলেছেন, ফাংশনাল আর থাকে নাই। একটা হচ্ছে গুম কমিশন, আর হচ্ছে জুলাই ইন্ডিমনিটির যে বিষয়টা, এটাকে আপনি হচ্ছেন অর্নামেন্টাল করে ফেলেছেন। এই 2টা অর্ডিন্যান্স কিন্তু মানবাধিকার কমিশনের সাথে সম্পৃক্ত। তো সেই জায়গা থেকে আপনার এই সরকারের যে উদ্দেশ্য, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের সচিবালয়
অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশটাকে আপনি বাতিল করে দিলেন। এটাকে আপনি আবার নিয়ে আসলেন আইন মন্ত্রণালয়ের অধীনে। আপনি বলছেন যে বিচার বিভাগকে আপনি পৃথকীকরণ করবেন, বিচার বিভাগকে আপনি স্বাধীন করবেন, কিন্তু সেটাকে আবার আইন মন্ত্রণালয়ের অধীনে আপনি রাখলেন। এবং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো ভালো কাজ করেছিল এবং যতগুলো কাজ ওয়াইডলি সেলিব্রেটেড হয়েছিল, তার মধ্যে কিন্তু এই সুপ্রিম কোর্টের সচিবালয়ের অধ্যাদেশটা অন্যতম। কারণ একটা বিচারক, খেয়াল করেন, একটা বিচারক যদি নির্মোহভাবে অবজেক্টিভভাবে তার বিচার কার্য পরিচালনা করতে চায়, তাকে আপনি অবশ্যই তাকে সুযোগ দিতে হবে। এখন একটা বিচারকের পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সবগুলো যদি আপনার আইন মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে, রাজনৈতিক সদিচ্ছার উপরে নির্ভর করে, তখন দেখা যাবে কোনো রাজনৈতিক কোনো বিবাদে যখন বিচারক কোনো একটা রায় দিবেন, সেই রায় যদি সরকারের পছন্দ না হয়, আপনি তাকে সোজা খাগড়াছড়ি পোস্টিং করে দিলেন, বান্দরবনে পোস্টিং করে দিলেন, এবং তাকে আপনি আলাদা বাজেট দিচ্ছেন না তার বিচার কার্যের যে সচিবালয় হচ্ছে পরিচালনা করার জন্য। সেই জায়গা থেকে আপনি একটা মন্ত্রণালয়ের অধীনে রেখে, আইন মন্ত্রণালয়ের অধীনে রেখে আপনি কখনোই স্বাধীন, অবজেক্টিভ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ বিচার বিভাগ আপনি কখনোই এনশিওর করতে পারবেন না। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার বিভাগকে পৃথকীকরণ করেছিল, বিচার বিভাগকে এম্পাওয়ার করেছিল, এবং বিচার বিভাগ যেন সে তার নিজস্ব সচিবালয়ের মধ্য দিয়ে তার কার্যক্রম পরিচালনা করতে পারে সেটার ব্যবস্থা নিয়েছিল। কিন্তু বিএনপি এসে কী করলো? সেটাকেও বাতিল করে দিল। মানে এটা ইটস ভেরি আনফর্চুনেট। মানে আপনি এই ধরনের একটা প্রোগ্রেসিভ মুভকে আপনি বন্ধ করে দিয়ে আবার আপনি পিছনের দিকে হাঁটা শুরু করলেন। বিচার বিভাগকে আবার আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন, আইনমন্ত্রীর অধীনে নিয়ে আসলেন। আইনমন্ত্রীর ইচ্ছা, সদিচ্ছার উপরে পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সব কিছু নির্ভর করবে। আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে খুব সুন্দর করে বললেন যে উনার নাকি এই ধরনের ক্ষমতা নাই। মাননীয় আইনমন্ত্রী, আপনি যত সুন্দর করে বলেন না কেন আপনার এই ক্ষমতা নাই, কিন্তু এই জিনিসগুলো, পোস্টিং, পদোন্নতি, এই বিষয়গুলো কিন্তু আপনার ইচ্ছাতেই হয়ে থাকে, আইনমন্ত্রীর ইচ্ছাতেই হয়ে থাকে। এবং এটা হচ্ছে রেওয়াজ। আপনারা আমাদেরকে রেওয়াজ এবং নিয়মের বারবার যেই ধরনের লিস্ট, বারবার যেই ধরনের আপনারা হচ্ছে আমাদেরকে সবক দেন, এই সবকের সেটা অংশ। এবং এটার মধ্যে দিয়ে আবার আইন বিভাগকে রাজনীতিকরণ করা, বিচার বিভাগকে আবার রাজনীতিকরণ করা হলো। আবার হচ্ছে সেখানে জাস্টিস মানিকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, আবার ওবায়দুল হকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, যেখানে আপনার রাজনৈতিক সদিচ্ছার উপরে হচ্ছে বিচার কার্য পরিচালনা করা হবে। এবং সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং সেটা রাষ্ট্রের জন্য একটা ব্যাকওয়ার্ড মুভ। তারপর পরবর্তীতে যেই কমিশনটাকে, যেই সরকারি মুভকে বা আমাদের অগ্রগতিকে একদম নষ্ট করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে স্থানীয় সরকার রিলেটেড অর্ডিন্যান্স ছিল। অর্থাৎ আগে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ওনারা একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে, যেহেতু আপনারা জানেন যে বিগত 3-4টা নির্বাচন, সেই নির্বাচনগুলো স্থানীয় সরকারে সেগুলো স্বচ্ছ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ নির্বাচন হয় নাই, অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই। একপাক্ষিকভাবে সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের কর্তা ব্যক্তিরাই সেখানে নির্বাচিত হয়ে স্থানীয় সরকারগুলোকে দখল করেছিল, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর। এই কারণে অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার ইন্টারিম গভর্নমেন্ট এসে তাদেরকে সরিয়ে দিয়ে আপনার এখানে একটা বিশেষ পরিস্থিতিতে একটা অর্ডিন্যান্স করে যে এই স্থানীয় সরকারের নির্বাচিতদেরকে চাইলে সরকার বাদ দিতে পারে, এটা বিশেষ পরিস্থিতিতে। এখন অভ্যুত্থান পরবর্তীতে একটা বিশেষ পরিস্থিতিতে একটা অর্ডিন্যান্স আপনি স্থানীয় সরকারের তাদেরকে বাতিল করে দেওয়ার জন্য আপনি করলেন, কিন্তু আপনি বিএনপি, আপনি নির্বাচিত সরকার এসে এই অর্ডিন্যান্সটাকে আপনি আইনে পরিণত করলেন। কীভাবে আইনে পরিণত করলেন? আপনি এখন এই গভর্নমেন্ট, এটার ফলাফলটা কী হয়েছে? এটার ফলাফলটা হয়েছে, এখন ধরো একটা নির্বাচনের মধ্য দিয়ে কেউ চেয়ারম্যান হলো, কেউ মেয়র হলো, কেউ কাউন্সিলর হলো। এখন বর্তমানে যে আইনে আছে, সরকার চাইলে বিশেষ পরিস্থিতিতে কাউন্সিলরকে বাতিল করে দিতে পারবে, মেয়রকে বাতিল করে দিতে পারবে, উপজেলা চেয়ারম্যানকে বাতিল করে দিতে পারবে। অর্থাৎ একটা নির্বাচিত একটা অংশকে সরকার চাইলে বাতিল করে দিতে পারবে। সরকারের কাছে যদি মনে হয় সে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তার মানে এই পুরো স্থানীয় সরকার ব্যবস্থাকে সরকারিকরণ করা হলো, দলীয়করণ করা হলো। আপনি নির্বাচিত হয়ে আসেন, সমস্যা নাই, আপনি যখনই সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন, আপনাকে চাইলে সরকার বাদ দিয়ে দিতে পারবে। এই ধরনের একটা কালো আইন এই সংসদে পাশ করা হয়েছে। গত 2 বছর পুরো বাংলাদেশ সংবিধানে আটকা গেছে, এমনভাবে আটকাইছে এখান থেকে আর বের হইতে পারতেছে না। প্রতিদিনই সংবিধান সংবিধান সংবিধান। এখন আমার ওই বোনটার কথা মনে পড়ে। বোন তো না, আমার মেয়ে বয়সী, আমার মেয়ে হচ্ছে বড় হবে। বলছিল না, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আর কোথায় গেল সেই দিনগুলা? এখন আমাদের পিছনে সংবিধান, সামনে মুক্তি। আরেকটা পিচ্ছির কথা মনে পড়ে, ছোট্ট একটা বাচ্চা উত্তরার দিকে, ওকে সাংবাদিক জিজ্ঞেস করতেছিল, তুমি কেন এখানে, যদি গুলি খাও? আমি গুলিরে তো ডরাই না। আবার জিজ্ঞেস করলো, তোমার মা বাবা কি জানে তুমি এখানে আসছো? হ্যাঁ জানে, আসছি, বইলা দিছি, যদি মইরা যাই দাবি রাখো না। মারা গেলে গেছি, ওদের গুলিকে আমরা ভয় পাই না। ওদের গুলি ভয় পাও না? না। তখন তোমার বাবা মাকে কে জবাব দেবে? আমার বাবা মাকে আমি ভুলে গেছি, যে মরে গেলে আর দাবি রেখো না। বিপদ কাইটা গেলে মানুষ সবকিছু ভুলা যায়। বিপদে পড়লে দেখবেন সেকেন্ডে সেকেন্ডে দমে দমে আল্লাহকে ডাকে। বিপদটা কাইটা গেলে না, প্রতি শুক্রবারে নামাজ পড়া যায়, স্মরণ করে। জুম্মার দিন তাও বাসা থেকে ঠেলা পাঠায়, এই নামাজে গেলা না, লজ্জায় নামাজে যায়। কিন্তু বিপদে পড়লে দমে দমে মানুষ আল্লাহকে ডাকে। মানুষ এরকমই, কি করবেন বলেন? দেখেন, আমাদের আপার কথা বলি, ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ। ইলিয়াস আলীকে তো আপনারা সবাই চিনেন, বিএনপির ছাত্র নেতা ছিল, বলিষ্ঠ কণ্ঠ। উনি প্রতিবাদ করছিল, এই যে ট্রানজিট দেওয়া হইলো ভারতকে, এটা কেন দেওয়া হইলো, কিভাবে দেওয়া হইলো, এই চুক্তিতে কি লেখা আছে, এখান দিয়ে কি শুধু ওদের মালপত্রই যাবে, ওদের গোলা বারুদ যাবে না, এটার কোনো নিশ্চয়তা আছে? এরকম বক্তব্য রাখছিল। তারপরে তার একটুখানি ফুটেজ পাওয়া গেল শেরাটন হোটেলে, এরপরে গায়ে আর তাকে পাওয়া যায় নাই।
আরে ওনার ওয়াইফ ওনার বাচ্চাকে নিয়ে শেখ হাসিনার কাছে যা দাঁড়ায়া ছিল যে আমার স্বামীকে ফেরত আইনা দেন, কান্নাকাটি করতেছিল। শেখ হাসিনা চোখের পানি মুছা টুইছা বাসায় পাঠাইয়া দিছে। তারপর অনেক দিন চলে গেল। একটা টাইমে 5ই আগস্টের পর নিশ্চয়ই উনি জানতে পারছে ওনার হাজবেন্ড আর এই পৃথিবীতে নাই। যাই হোক, ওনার হাজবেন্ডের কারণে আজকে উনি সংসদে। আর এই সংসদে আইসা আপা এটা কি করলেন আপনি? গুম খুন অধ্যাদেশের ব্যাপারে আপনি কোন রকম প্রতিবাদ করলেন না, মাইনা নিলেন। বিরোধী দল যখন বাইরে চলে যাচ্ছিল ওয়াক আউট কইরা, আপনি যদি তাদের সাথে সাথে চলে যাইতেন না পা, আজকে সবাই মাথার মণি হয়ে যেতেন। তো মাথার মণি আপনি যদি যায় ওই সংসদের সামনে বৈশা পড়তেন অনশনে যে না আমি এগুলো মানি না, কারণ আপনি তো আপনার হাজবেন্ডকে হারাইছেন। ব্যথাটা তো আপনারই, কিন্তু আপা আপনি সে ব্যথা ভুইলা কোন পাথর চাপা দিলেন বুকে, যে পাথর চাপা দিয়ে আপনি ওনাদের সঙ্গে মত দিলেন, সহমত হইলেন, বিরোধী দলের সঙ্গে ওয়াক আউট করলেন না, মাইনা নিলেন। শেখ হাসিনার সংবিধানে যেভাবে ছিল আইনটা সেভাবেই রাইখা দিলেন। এটা আপনি কি করে পারলেন আপা? আপনি কি নিজেরে নিজে ডুবাইলেন না? আপনি যদি ওয়াক আউট করতেন আপা, ইতিহাস রচনা হইতো। আপনি যদি অনশনে বসতেন, দেখতেন এই দেশের মা বোনরা আপনার পাশে এসে বসতো। হাজার হাজার না, লক্ষ লক্ষ মা বোন আপনার পাশে এসে বসতো। আপনি যদি একটা বার প্রতিবাদ করে ওই সংসদ থেকে বাইরে হয়ে যেতেন। কি করলেন আপা? আপনি কিভাবে মাইনা নিলেন? হাজবেন্ড তো হারাইছেন আপনি, ব্যথাটা তো আপনার। বাংলার ঘরে ঘরে প্রতিটি নারীর মনের মধ্যে আপনি স্থান করে নিতে পারলেন, কিন্তু আজকে সেই স্থানটা হারাইছেন। সবারই প্রশ্ন, উনি কিভাবে এটা পারলো? উনি কিভাবে মাইনা নিল? ওনার তো সংস্কারের সঙ্গে থাকা উচিত ছিল, কিন্তু উনি সংস্কারে নাই। ভাই ব্রাদার, সংস্কারের কথা আসলি না ভাই, আমার সালাউদ্দিন সাহেবের চেহারাটা ভাইসা উঠে। হ্যাঁ ভাই, আমি ঘুমের মধ্যে ওনাকে দেখতে পাই, কারণ গত 2 বছর ওনাকে দেখতে দেখতে ওনার ভক্ত হয়ে গেছি। তো পুরা মুখস্থ, তো চলতে ফিরতে একটা পুরাই সংবিধান। হ্যাঁ ভাই, ধরে নিতে পারেন ভ্রাম্যমান সংবিধান। ওই যে ভ্রাম্যমান লাইব্রেরি দেখছেন না, গাড়িতে করে বই নিয়ে ঘুরে, উনি চলতে ফিরতে একটা স্বয়ং সম্পূর্ণ সংবিধান। ওনাকে দেখলেই আমার খালি সংবিধানের কথা মনে পড়ে। উনি এই সংবিধানের জিট্টুতে ভাই আটকায় ফেলাইছে পুরা বাংলাদেশকে। উনি সংবিধানের দড়ি দিয়া পুরা বাংলাদেশটা এক জায়গায় বাইন্দা ফেলাইছে, কিন্তু এই সংবিধানের ভিতর দিয়েই সব কিছু হইতেছে। যেমন সাবেক স্পিকার শিরিন আক্তার আজকে বের হয়ে গেল, মুক্তি পেয়ে গেল। ব্যাপারটা কেমন হলো চিন্তা করেন। 5 দিন না 6 দিন হয় উনি জেলে গেছে, অনেকগুলা মামলা, 5টা 6টা মামলা। তারপর আজকে 5 দিন পর বাইরে হয়ে গেছে। উনি যে বাইরে হয়ে যাবে এটা সবাই বুঝতে পারতেছিল। ব্যাপারটা কেমন হয়েছিল জানেন? মনে করেন আমার কাপড়ে ময়লা লাগছে, দাগ লাগছে, আমি এটা কি করুম? লন্ড্রিতে পাঠামু, পরিষ্কার কইরা আবার আইনা গায়ে দেবো। উনার ব্যাপারটা এমন হয়ে গেছে, উনাকে এমন একটা টাইমে বাইর করে আনলো, আইনের হাতে তুলে দিল, মনে হইলো লন্ড্রিতে পাঠাইছে। ওই যে 5টা দাগ লাগছিল, মানে মামলা ছিল, এগুলা ধুয়া মুইছা আবার উনি চলে আসলো। মানে পুরা আইনটাকে, জেলখানাটাকে, আদালতকে একটা লন্ড্রি হিসাবে ব্যবহার হইলো, তাই না? এটাই ধরে নিতে পারি। কিন্তু ওনাকে এত তাড়াতাড়ি ছাইড়া দেওয়াতে এখন একটা আলাপ আলোচনা হইতাছে চারিদিকে। সেটা কি? আওয়ামী লীগ ফেরত আসতেছে, অথবা ওই যে গুড আওয়ামী লীগ, গুড আওয়ামী লীগ আমরা বলতাম না, সেই গুড আওয়ামী লীগের হাল ধরবে, নৌকার হাল ধরবে শিরিন আক্তার চৌধুরী। এরকমই গুজব শোনা যাচ্ছে। কোনটা সত্য কোনটা মিথ্যা পরে বোঝা যাবে। তবে একটা প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করছিল গত সরকার, তখন তো ভাই আমাদের দেশের ভিতরে অনেকে প্রতিবাদ করছে, আর পার্শ্ববর্তী দেশ থেকে ভাই ঝাঁপায় পড়ছিল কেন এটা করা হলো, এটা তো গণতন্ত্রকে গলা টিপা মারা হচ্ছে, এরকম একটা প্রতিবাদ উঠছিল। ওনাদের সরকার তখন বলছিল এটা করতে পারে না। বাংলাদেশ সরকারও কিন্তু প্রতিবাদ করছিল। কিন্তু এখন যে নিষিদ্ধ হইলো, আগের যে নিষিদ্ধ হয়েছিল ওইটার মধ্যে আইন কিন্তু এত টাইট ছিল না। এখন এমন টাইট করা হয়েছে, সবাই সাবধান। একটা স্লোগান দিলে, একটা মিছিল বাইর করলে যদি ধরতে পারে ভাই, 4 থেকে 14 বছর আপনার জেল হইতে পারে। ভয়াবহ ব্যাপার। আগে কিন্তু এটা ছিল না। মানে ইউনূস সরকার কিন্তু এত টাইট দেয় নাই আইনকে। এই সরকার, বর্তমানে নির্বাচিত সরকার যেভাবে টাইট দিছে, ব্যাপারটা বুঝেন। কিন্তু আমি সিরিয়াসলি নিতে চাই না। আমি মনে করি কি জানেন, এটাও আইনের মধ্যে দিয়া, ওই যে একটু আগে বললাম লন্ড্রির কথা, দাঁত মোছার কথা, এটাও আইনের ভিতরে ঢুকাই দিয়া ভাই একটা টাইমে দেখা গেল ওই পরিষ্কার টরিষ্কার হইয়া আবার একটা গুড আওয়ামী লীগ চলে আসছে। এরকম হইতে পারে, সন্দেহ করতেই তো পারি। কারণ কি জানেন, অতীতে যে যা কথা দিছে কোনো কথাই তো রাখতেছে না, কেউ কোনো কথা রাখে নাই। প্রত্যেকের ভিডিও আছে, আমার কাছেই আছে ভাই, প্রত্যেকে যা যা কথা দিছে একটা কথা রাখে নাই। এমনও কথা বলছে, আমি যদি আপনাদের সঙ্গে কথা দিয়া কথা না রাখি তাহলে কি আপনারা আমাকে বিশ্বাস করবেন? কোনোদিনই বিশ্বাস করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছে, আমি যদি আপনাদের সাথে ওয়াদা ভঙ্গ করি, ওয়াদা কইরা, তাহলে কি আপনারা আমাকে বিশ্বাস করবেন? করবেন না। এই কথা উনি নিজেই বলছেন। এখন আমার প্রশ্ন, উনি কি নিজে বুঝতে পারতেছে না উনি যে ওয়াদা ভঙ্গ করতেছে? নিশ্চয়ই বুঝতে পারতেছে। আবার এমনও হইতে পারে, আচ্ছা যাই হোক, এগুলা বুঝাবুঝি যা কিছু করার সালাউদ্দিন সাহেব করবে। আমি রিল্যাক্স থাকতে চাই, আমি এত টেনশন মাথায় নিতে চাই না। 16-17 বছর পর দেশে আইছি, দেশটাকে আগে ঘুরা দেখতে চাই। যেমন সিনেমা দেখতে গেছে, শুনলাম মহিলা সমিতিতে নাটকও দেখতে গেছে।
দেখেন কতটা রিল্যাক্স মুডে নাটকও দেখতেছে, সিনেমাও দেখতেছে, দর্শকের সারিতে বৈশা। আবার আমরাও কিন্তু দর্শকের সারিতে বৈশা, ক্যামেরা থাকে ওই সংসদ ভবনে, ওইখানকার নাটক কিন্তু আমরাও দেখি, ওইখানে কিন্তু নাটকই হয় ভাই, দর্শক হিসেবে উপভোগ করি না? এই যে কয়েকদিন আগে কিছু জুলাই যোদ্ধাকে নিয়ে যাওয়া হলো, ওইখানে ওই ভিআইপি গ্যালারিতে বসানো হলো, আবার ইশারায় তারা স্লোগান দিল, ওইখানে একটা নাটক মঞ্চস্থ হইলো। তো আবার দেখলাম দক্ষিণ প্লাজায়, সংসদের দক্ষিণ প্লাজায় ভিআইপি অ্যারেঞ্জমেন্টে তারাও প্রতিবাদ করতেছে। কিন্তু এদিকে রাজু ভাস্কর্যের নিচে তারা যে অনশন করতেছে, কেউ কিন্তু ওইখানে যাচ্ছে না, কোনো খবর নিচ্ছে না। এই অনশন কেন করতেছে? জুলাই সনদপত্রের জন্য অনশন করতেছে, ভোটের অধিকার আদায়ের জন্য অনশন করতেছে। কিন্তু কেউ কি গেছে? যায় নাই। কিন্তু আমরা দেখছিলাম কিন্তু ওই যে একজন নেতা আছে না, ইনুচ্চা করছিল, ওই যে তারেক রহমান টু, তারে কিন্তু যায় ফলের রস খাওয়াইছে না পানি খাওয়াইছে জানি না, আমাদের সালাউদ্দিন সাহেব খাওয়াইছিল। আর ওই শরবতের সাথে কি খাওয়াই দিছে আল্লাহ জানে। ওই ছেলেটাও কিন্তু উল্টাপাল্টা কথা বলে। আগে জামাতের প্রচুর প্রশংসা করতো, এখন জামাতের বদনাম করে। আগে বিএনপির প্রচুর বদনাম করতো, এখন বিএনপির প্রশংসা করে। ওই শরবতের মধ্যে দিয়ে আম তারেককে যে কি খাওয়াইছে এক উপরওয়ালা জানে। হ্যাঁ ভাই, ওই শরবত খায় আম তারেক কেমন জানি হয়ে গেছে, পুরা স্ক্রু ঢিলা হয়ে গেছে। আর এদিকে ভাই পুরা সমাজের স্ক্রু ঢিলা হয়ে যাইতেছে বর্তমান অবস্থা দেখা। কেন মানুষের ব্রেন ঢিলা হবে না বলেন? যে মানুষটা তার স্বামীকে হারাইছে, সে স্বামীর বিচার চায় না এখন। গুম হয়েছে হোক, এগুলো কোনো ব্যাপারই না। আমি ক্ষমতায় চলে আসছি, গদিতে বৈশা গেছি, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু ওই আগের দিন নাই তো। হ্যাঁ ভাই, ওই 30 দশকের দিন নাই। আম গাছের ডাল ধরা সিনেমার নায়িকারা গান গাইতো আর পাবলিক বৈশা বৈশা দেখতো, ওই দিন নাই তো। এখন দিন বদলাইছে, ধীরে ধীরে চারিদিকে প্রতিবাদ গড়ে উঠতেছে। জামাত ইসলাম, এনসিপি এবং যারা এই জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত, সবাই মনের মধ্যেই ক্ষোভ জন্ম নিছে। সবাই রাস্তায় নামতে চায়, অধিকার ছিনায় আনতে চায়। আর অধিকার ছিনায় আনতে গেলে কি দিয়া বাধা দিবেন? হ্যাঁ, পুলিশ দিয়া বাধা দিবেন, র্যাব দিয়া বাধা দিবেন, আর্মিও আছে। আর্মি কিন্তু ব্যারাকে ফিরা যায় নাই। অথচ ওয়াকার সাহেব বলছিল আমাদের আর্মি ক্লান্ত। হ্যাঁ ভাই, ডিসেম্বরে বলছিল তাড়াতাড়ি নির্বাচন করেন, আর্মিরা সব ব্যারাকে ফিরা যাবে, কারণ তারা ক্লান্ত ডিউটি করতে করতে। কিন্তু নির্বাচন তো হয়ে গেছে, 45 দিন চলে গেছে, আর্মি ব্যারাকে ফেরত যায় নাই। কেন যায় নাই? সব দিক থেকেই অ্যারেঞ্জমেন্ট রাখছে। যদি কোনো আন্দোলন হয় তাহলে ঠেকাইবো কারা? নিশ্চয়ই ওনারাই ঠেকাবে। কিন্তু ওনারা কি ঠেকাইতে যায় ফায়ার করবে, লাঠি চার্জ করবে, আগের অবস্থা ধারণ করবে, ওই ভয়াবহ অবস্থা কি ধারণ করবে? না, নিশ্চয়ই না। আমার তো মনে হয় প্রশাসনে যারা আছে তারা তো আমাদেরই ভাই বোন, আত্মীয় স্বজন। হ্যাঁ ভাই, আমাদেরই সমাজের লোক, তাদেরও সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে। তারা যখন ডিউটিতে যাবে তখন কি বউ বলবে এই আজকে আন্দোলনে যায় গুলি চালাইও? নিশ্চয়ই বলবে না। সন্তান বলবে বাবা কার উপরে লাঠি চার্জ করো না, এটা সঠিক আন্দোলন। কারণ কি জানেন, আমরা একটা ভোটের অধিকার চাচ্ছি। আমরা তো ভোট দিছি, আপনারা 51% ভোট পাওয়া পাওয়ারে চলে গেলেন, আর আমরা যে প্রায় 70% ভোট দিলাম, সেটার পাওয়ারটা কোথায়? আমাদের পাওয়ারটা ছিনিয়ে নিয়ে গেলেন, দিন দুপুরে পুরাটাই হাইজ্যাক করে ফেলাইলেন। এটা কি হয়? না, এটা হয় না। পুরো আন্দোলনটাকে ভাই সংবিধানের বাক্সের মধ্যে ঢুকাইয়া বাইরে দিয়া তালা দিয়া এই যে বাইরে যাইতেছেন আপনারা, কান টান তো ভাই ছিড়া রক্ত বাইরে হয়ে যাইতেছে, আর সহ্য হইতেছে না। এই সংবিধান থেকে বাইরে হইতে হবে ভাই। এই সংবিধানের ভিতরে যদি আটকা থাকি, পুরো দেশ ধ্বংসের মুখে চলে যাবে। হ্যাঁ ভাই, মানুষের ভিতরে হাহাকার দেখা দিছে, আবার সেই ক্ষোভ জন্ম নিতেছে। সবচেয়ে বড় কথা দিয়া কথা রাখতেছে না, জবাব নষ্ট করতেছে। কিভাবে মানুষ মাইনা নিবে? আগামী ভবিষ্যতে কিভাবে আপনাদের উপরে বিশ্বাস আনবে? সবাই মনে করতেছে ওই আগের সিস্টেমের মধ্যে দেশ ঢুকে গেছে, ওই আগের মতো আবার হাত মিলিয়ে ফেলাইছে, ওই আগের মতো আমাদেরকে আবার কৃতদাস বানাইতেছে। এরকম চিন্তা ভাবনা মানুষের ভিতরে চলে আসছে। মানুষকে রেহাই দেন, মুক্তি দেন। তবে মানুষের ন্যায্য দাবি যদি মাইনা না নেন, তাহলে মানুষের হাহাকারে দীর্ঘ নিঃশ্বাসে ধ্বংস হয়ে যাবেন ভাই, ধ্বংস হয়ে যাবেন। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছে এবং বিশ্লেষকদের বিশ্লেষণ শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।